গতকাল 23শে জুন বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড 2024-এর ক্লাস 9-এর লেয়ার 1-এর পরীক্ষা হয়ে গেল। আমি এই কোশ্চেনটার ম্যাথমেটিক্স আর লাইফ সায়েন্সের কোশ্চেনগুলো সমাধান করে দিয়েছি। ফিজিক্যাল সায়েন্সের কোশ্চেনটা আজকে আমি ব্যাখ্যা সহ দেওয়ার চেষ্টা করছি। তো দেখো, এখানে আছে 1 নম্বর কোশ্চেন, তোমাদের বিদ্যালয়ে পাঠ্য অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বইটির আনুমানিক আয়তন কোন বিকল্পটির সব থেকে কাছাকাছি হবে। দেখো, এটা আমি একটু দেওয়ার চেষ্টা করছি। আমরা জানি যে আয়তন বের করতে হলে দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা প্রয়োজন। তো তোমাদের বইটা যেরকম লম্বায় দৈর্ঘ্যতে, তাতে মনে হচ্ছে যে দৈর্ঘ্যটা মোটামুটি 30 সেন্টিমিটার এরকম হবে অ্যাপ্রক্স। 30 হোক, 25 হোক বা 35 হোক, রেজাল্ট কিন্তু একই আসবে। তাহলে 30 সেন্টিমিটার মানে সেটাকে যদি আমি মিটারে প্রকাশ করি, যেহেতু এখানে এককগুলো মিটারে আছে, সেহেতু আমরা কি করব, মিটারে প্রকাশ করব। তাহলে 0.30 বা শুধু 3 লিখলেও হবে, এত মিটার। এটা হচ্ছে দৈর্ঘ্য। আর প্রস্থটা মোটামুটি দৈর্ঘ্যর থেকে হাফ না, তার থেকে একটু হাফের থেকে একটু বেশিই হবে মনে হচ্ছে। তাহলে এটা আমরা ধরে নিচ্ছি যে এটা 30 ছিল, তাহলে এটা হচ্ছে 17 বা 18 হতে পারে। আমি মনে করো 17 ধরলাম, তাহলে 0.17 কিন্তু হবে, এত মিটার। আর তারপরেরটা উচ্চতা তো একদমই কম, সেটা কত ভাগের 1 ভাগ হবে, আমরা ধরে নিচ্ছি 100 ভাগের 1 ভাগ, তার মানে 10 মানে 0.01 মিটার। এরকম এটা হতে পারে। তাহলে এবার এই সংখ্যাগুলো গুণ করি। 3 17 51, তাহলে 51 হচ্ছে কত ঘর পরে দশমিক, দেখো 1 2 3 4 5, 1 2 3 4 5 এরকম, এত মিটার কিউব। এইবার এটাকে যদি 1 করি, তাহলে কি হচ্ছে 1/1, দশমিকের জন্য 1 আর 5টা ঘরের জন্য 5টা শূন্য, মানে উপরে তো 51 হচ্ছে, 51টা মনে করো ইগনোর করছি আমরা। এখানে যেহেতু 10 টু দি পাওয়ার কত বলেছে সেটাই আমরা ধরছি। তার মানে দেখো একের পরে কয়টা ঘর আছে, 1 2 3 4 না 5টা ঘর, এই যে 1 2 3 4 5। তাহলে এটাকে যদি ওপরে ওঠাই তাহলে 10 টু দি পাওয়ার -5 হবে। তাহলে এই বি নম্বর অপশনটা হবে উত্তর। আমি এইভাবে ব্যাখ্যা করলাম। এবার তোমাদের যদি মনে হয় যে এটা ঠিক নয়, তোমাদের কাছে কোনো ব্যাখ্যা থাকে, তাহলে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে পারো। এবার দেখো 2 নম্বর কোশ্চেনটা, এটা আমার একটু কনফিউশন হচ্ছে, যার জন্য এটার উত্তর আমি বলছি না। 3 নম্বর প্রশ্নটা দেখো, এখানে আছে দুটি বস্তুর মধ্যে ঋণাত্মক আধান রয়েছে এবং একটির আধানের পরিমাণ অপরটির তুলনায় অনেক বেশি। এই বস্তু দুটিকে পরস্পরের খুব কাছাকাছি আনা হলে তাদের মধ্যে, দেখো এটা আমি যেটা বুঝলাম সেটা হচ্ছে দুটোই ঋণাত্মক, একটার থেকে আরেকটা অনেক বেশি। তাহলে এক্ষেত্রে কিন্তু আকর্ষণ বল লক্ষ্য করা যাবে। তার মানে এখানে অপশনগুলোর মধ্যে আমরা সি নম্বর অপশনটাই দেখতে পাচ্ছি, আবেশের কারণে আকর্ষণও লক্ষ্য করা যেতে পারে। তো এইটা আমার মনে হচ্ছে উত্তর। আচ্ছা, নেক্সট 4 নম্বর, এটা দেখো, এটাও আমি সবগুলো মোটামুটি তোমাদের সঙ্গে আলোচনা করছি। তোমাদের যদি মনে হয় যে তোমাদের আরও কিছু বলার আছে, সেটা কিন্তু কমেন্টে জানাতে পারো। দেখো, একটি ডিজিটাল তুলা যন্ত্রের ওপর আংশিক জল ভরা একটি বিকার রাখলে 500 গ্রাম পাট দেখায়। মানে শুধু আংশিক জল রয়েছে বিকারে, সেটার পাট দেখাচ্ছে 500 গ্রাম। এবার একটি লোহার টুকরো ওই জলে ফেললে সেটি পুরোপুরি ডুবে যায়। লোহার টুকরোটা ওই পাত্রটার মধ্যে ডুবে গেল এবং কোনো জল উপচে পড়লো না। এই মনে করো এই একটা পাত্রের মধ্যে একটা লোহার টুকরো ফেলা হলো, এটা ডুবেই যাবে। তো সেই অবস্থায় এটার পাট দেখাচ্ছে হচ্ছে, তুলা যন্ত্রের সাহায্যে এটার পাট দেখাচ্ছে 600 গ্রাম। এবার এই টুকরোটাকে তোলা হলো, তুলে নিয়ে সুতোয় বেঁধে মাঝখানে ঝোলানো হলো। মানে মনে করো সুতোর সাহায্যে এখানে এরকম একটা জায়গায় ঝোলানো হলো, যেটা জলের মধ্যে পুরোপুরি কিন্তু ডুবে গেল। তাহলে এই অবস্থায় তুলা যন্ত্রের পাট নিচের কোনটি হতে পারে। দেখো, এমনি লোহার টুকরোটাকে তুমি যদি বাইরেও একটা সুতোর সাহায্যে ঝুলিয়ে বা স্প্রিং তুলার সাহায্যে যদি ওজন করতে, তার যা পাট দেখাতো, জলে যখনই ডোবানো হতো পাটটা নিশ্চয়ই কমে যেত। কারণ আমরা জানি যে আর্কিমিডিসের নীতি অনুযায়ী জলে যদি নিমজ্জিত করা হয় তাহলে ওজনের আপাত হ্রাস হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে যখন এমনি তুলা যন্ত্রটা ছিল আংশিক ভর্তি জল, তখন ছিল 500 গ্রাম, আর এটা ডোবানোর ফলে হয়েছিল 600 গ্রাম। তার মানে তাতে আমরা বুঝতে পারছি যে লোহার টুকরোটার ওজন ছিল হচ্ছে 100 গ্রাম। যখন জলে ডোবানো হবে ওজনটার তো আপাতত হ্রাস হবে। তো আমরা এখানে যে অপশনগুলো দেখতে পাচ্ছি, দেখো, মানে জলের যেটা ছিল প্রথমে 500, সেই 500টা তো থাকবেই, কিন্তু তারপরে ওই 100 মানে 600 যেটা হয়েছিল আর কি, সেটা এখন জলে ডোবানোর ফলে ওর যে 100 গ্রাম যে ওজনটা ছিল লোহার টুকরোটার, তার থেকে একটু কমবে। তাহলে 500-র ওপরেই হওয়ার কথা রেজাল্টটা। এবার দেখো 500-র ওপরে কী কী অপশন রয়েছে। একটা আছে 520,
একটা আছে 630, একটা আছে 600। 630 তো কোনো মতেই হওয়া সম্ভব না, বেশি তো হবেই না। হ্যাঁ, তাহলে এটা ক্রস। আর 480টাও হবে না, 500 থেকে নিচে তো আসবে না। আর 600টাও হওয়ার কথা না, সেম থাকবে, সেটা তো হবেই না। তার মানে 520টাই কিন্তু হওয়ার কথা, তাই না? আমার তো তাই মনে হচ্ছে। তোমাদের অন্য কিছু মনে হলে সেটা কমেন্ট করে জানিও, কিন্তু আমার কিন্তু এটাই মনে হচ্ছে উত্তর। ব্যাখ্যা অনুযায়ী এটাই হওয়ার কথা। 5 নম্বর দেখো, দুটি ভর m এবং 5mকে একটি নির্দিষ্ট দূরত্বে রাখা হয়েছে। নিউটনের মহাকর্ষ সূত্রের অনুসরণে তাদের উপরে ক্রিয়াশীল বলের অভিমুখ তীর চিহ্ন দ্বারা সূচিত করা হয়েছে এবং তাদের মান উল্লেখ করা হয়েছে। এখানে সঠিক বিকল্পটি নির্বাচন করো। দেখো, আমরা মহাকর্ষ সূত্র অনুযায়ী কি জানি যে তাদের মধ্যে আকর্ষণ বল কি হবে, বস্তু কণা দুটোর গুণফলের সমানুপাতিক, মানে একটা m আর একটা ধরো ইন্টু 5m, এবং তাদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, এইটা তো আমরা জানি। তার মানে দেখো, দূরত্বটা যদি কম বেশি হয় সেক্ষেত্রে আকর্ষণ বলটা কম বেশি হবে। কিন্তু যখন বস্তুকণা দুটো রয়েছে তাদের মধ্যে যে এই যে বস্তুকণা দুটো তাদের মধ্যে যে আকর্ষণ বলটা, সেটা তো কখনোই কম বেশি হওয়ার কথা না। তার মানে সেই দিক দিয়ে দেখতে গেলে মানে একই বলে, কারণ F ইকুয়াল টু আমরা দেখলাম, তাহলে একই বলে, তাহলে সেই অনুযায়ী কিন্তু C নম্বর অপশন যেটা দেখতে পাচ্ছি পরস্পরকে এরকম করে আকর্ষণ করবে, Fই হওয়ার কথা। তো আমার এটাই মনে হচ্ছে। তারপরে দেখো 6 নম্বর, এটা তো একদম শিওর, তোমরা জানো যে একটি বস্তুর উষ্ণতা সেলসিয়াস স্কেলে C এবং ফারেনহাইট স্কেলে F হলে C আর F এর মধ্যে সঠিক সম্পর্কটা কি হবে? আমরা জানি সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের সম্পর্ক হচ্ছে C/5 ইকুয়াল টু F মাইনাস 32/9। এখান থেকে দেখো কোনাকুনি গুণ হবে, 9C ইকুয়াল টু 5F মাইনাস 160। হ্যাঁ, এখানে যে অপশন দেখতে পাচ্ছি 9C, এই 160টা বাদিকে চলে এলে 9C প্লাস 160 ইকুয়াল টু 5F, তার মানে এ নম্বর অপশনটা কিন্তু হবে সঠিক উত্তর। এবার 7 নম্বর প্রশ্নটা দেখো কি বলেছে। x গ্রাম পদার্থের তাপমাত্রা T1 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়াতে একটি নির্দিষ্ট পরিমাণ তাপের প্রয়োজন হয়। y গ্রাম জল থেকে একই পরিমাণ তাপ বের করা হলে জলের তাপমাত্রা T2 ডিগ্রি সেন্টিগ্রেড কমে যায়, তাহলে পদার্থের আপেক্ষিক তাপ কত? হ্যাঁ, তো দেখো এইটা যেটা পদার্থের ক্ষেত্রে বলেছিল সেক্ষেত্রে আপেক্ষিক তাপটা কি হবে, যেমন আপেক্ষিক তাপ আমরা এরকম করে ধরতে পারি, ডেল্টা কিউ ইকুয়াল টু কী হবে, x হবে, S1 হবে, T1 হবে, কারণ আমরা সূত্র অনুযায়ী জানি সূত্রটা কি, m S1 ডেল্টা টি। তাহলে এখানে এইটা হবে, এটা 1 নম্বর। আর 2 নম্বরে জলের ক্ষেত্রে যে আপেক্ষিক তাপটা সেটা কি হবে, ডেল্টা কিউ ইকুয়াল টু y S2 T2। তাহলে এই 1 আর 2 থেকে আমরা কি পাই, বাঁ দিকটা সমান, তোমার ডান দিকটাও সমান হবে, তার মানে x S1 T1 ইকুয়াল টু y S2 T2। এখান থেকে আপেক্ষিক তাপ S1/S2 ইকুয়াল টু, সরি, এটা আপেক্ষিক তাপ বলছিলাম এতক্ষণ ধরে, এটা তো হচ্ছে কি পরিমাণ তাপ আর কি, যে তাপের প্রয়োজন সেটা, আর আপেক্ষিক তাপ তো S1 S2 এটা। তাহলে দেখো S1 এর নিচে S2 চলে এলে ডান দিকে রইল YT2, আর বাঁ দিকের XT1টা ডান দিকে চলে গেলে নিচে চলে যাবে, তাহলে YT2/XT1 এইটা হবে উত্তর। তার মানে এই যে বি নম্বর অপশনটা। নেক্সট দেখো 8 নম্বর, এটা তো তোমরা জানোই যে একটি আলোকরশ্মি একটি সমতল আয়নার অভিলম্বভাবে আপতিত হলো, এই ক্ষেত্রে প্রতিফলন কী হবে? এই যে অভিলম্ব বরাবর, এই বরাবর যদি আসে আবার এই বরাবরই চলে যাবে, তাহলে প্রতিফলন কোণ কিন্তু কিছু হবে না। যখন এই যে এরকম হতো এইটা হতো প্রতিফলন কোণ, এখানে তো তা হলো না, এখানে একদম সোজাসুজি বেরিয়ে গেল, তাহলে প্রতিফলন কোণ হবে 0, এই নম্বর অপশন। তারপরে দেখো 9 নম্বরটা, দেখো এটাও আমার যেটা মনে হয়, এখানে ছবির কথা বলেছে, আমি গোটা কোশ্চেনটা পড়ছি না। 1 নম্বর আয়নায় প্রথমে প্রতিবিম্ব তৈরি হবে এই আয়নাতে, হ্যাঁ, তারপর এইটার প্রতিবিম্ব তৈরি হবে এই আয়নাতে। হ্যাঁ, এটার ক্ষেত্রে দেখো যে এই ব্যক্তি এইভাবে দাঁড়িয়ে আছে, তার মানে নিচে একটা এরকমই থাকবে, আর ওপরেরটা তো ওপরের দিকেই যাবে, আর এই দিকটা দেখো এই যে এইটার সঙ্গে এইটা নিচের দিকে কোণ করে আছে, তার মানে ওপরেও যখন ছবিটা হবে তাহলে নিচের দিকে এরকমভাবেই কিন্তু কোণ করে থাকবে। এবার ওইটার ছবি যখন এই 2 নম্বর আয়নায় হবে, তার মানে এই জায়গাটা তো এরকমই হবে, হ্যাঁ, আর এটা এরকমই হবে, আর এইটাও ওই যথারীতি এই যে দাগের সঙ্গে নিচের দিকে হবে, তার মানে ব্যাপারটা এরকম হলো, এই যে এরকম হলো, তার মানে নিচের পোর্শনটা আটকানো, আর এই হাতটা এইদিকে, এই হাতটা এইদিকে, তাহলে এরকম ছবি একমাত্র সি নম্বরটা, এটাই মনে হচ্ছে, তাহলে আমার মতে এটাই হবে উত্তর। তারপর 10 নম্বরটা দেখো, এটা তো একদম পরিষ্কার দেওয়াই আছে বইয়ে, যে একটি দণ্ডচুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য নির্ণয় করতে হলে তার চুম্বক দৈর্ঘ্যকে যে সংখ্যা দিয়ে গুণ করতে হয়, এটা একদম পরিষ্কার আছে, এই যে বি নম্বর অপশন 0.86। তারপরে দেখো 11 নম্বরটা, 11 নম্বর, ফর্মিক অ্যাসিড জলে দ্রবীভূত হলে ABCD এর মধ্যে কোন বন্ধনটি ভেঙে যাবে? এটার ক্ষেত্রে কিন্তু এই যে বন্ধনটা আছে, এই যে এই বন্ধনটাই ভেঙে যাবে, হ্যাঁ, তার মানে এটা তো এ নম্বর, এই যে
এ নম্বর, তাহলে এইটাই হবে উত্তর। তারপরটা দেখো 12 নম্বর, নিম্নলিখিত যৌগগুলির কোন জোড়া একে অপরের সাথে বিক্রিয়া করলে প্রতিস্থাপন বিক্রিয়া ঘটে। এটা কিন্তু এই যে সি নম্বরটা, মানে CU যোগ AgNO3, এটা প্রতিস্থাপন বিক্রিয়া হলে কি হবে, CuNO3 আর যোগ Ag, এটা হবে, এটা হবে, এটা হবে। তারপরে দেখো 13 নম্বরটা, নিচের কোন যৌগটি জারক পদার্থ হিসাবে কাজ করতে পারে না। 13 নম্বরটার উত্তর হবে কিন্তু H2S, এটা কিন্তু সব সময় বিজারক হিসাবে কাজ করে, রিডিউসিং এজেন্ট হিসাবে কাজ করে, তাহলে সি নম্বর অপশনটা হবে সঠিক উত্তর। নেক্সট দেখো 14 নম্বর, নিচের কোন ধাতুটি অ্যাসিড এবং ক্ষার উভয়ের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন উৎপন্ন করে, এটা হবে অ্যালুমিনিয়াম। আরও রয়েছে, তো এখানে অপশনে যা আছে তার মধ্যে অ্যালুমিনিয়ামটাই হবে উত্তর। আর তারপরে দেখো পরীক্ষাগারে বাতাসের ঊর্ধ্ব অপসারণ পদ্ধতির দ্বারা নিচের কোন গ্যাসটি সংগ্রহ করা হয়, এটা কিন্তু হবে কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইডকেই কিন্তু ঊর্ধ্ব অপসারণ দ্বারা সংরক্ষণ করা হয়, সি নম্বর। তারপরটা দেখো 16 নম্বর, নিচের কোন পদার্থটি অক্সিজেন গ্যাস শোষণ করতে সক্ষম। এটা আমরা জানি, একটা তো জানি যেটা খুব প্রচলিত, ক্ষারীয় পটাশিয়াম পাইরোগ্যালেট, এটা কিন্তু এখানে অপশনে দেওয়া নেই। আর একটা হচ্ছে ডি নম্বর অপশন, অ্যামোনিয়াযুক্ত কিউপ্রাস ক্লোরাইড, এটা দেখবে তোমাদের বইয়েই রয়েছে। পরেরটা দেখো, একটি ধাতু M+3 আধানযুক্ত ক্যাটায়ন তৈরি করে, ধাতুটির অক্সাইডের সংকেত হবে। আমরা জানি, দেখো এই যে ধাতু আর অক্সাইড, এর যোজ্যতা হচ্ছে 2, এর হচ্ছে 3, এরটা যায় এর এখানে, এরটা যায় এর এখানে, তার মানে এখানে চলে আসবে 2, এখানে যাবে 3, তার মানে বি নম্বর অপশন। তারপরে দেখো 18 নম্বর, এই সেল মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড আর হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড এর একই মোলার গাঢ়ত্বের জলীয় দ্রবণের পিএইচ। দেখো জলীয় দ্রবণের পিএইচ এটা হচ্ছে HCl এর ক্ষেত্রে হবে -1, তারপরে অ্যাসিটিক অ্যাসিডের ক্ষেত্রে হবে 4.76, আর সোডিয়াম হাইড্রোক্সাইডের ক্ষেত্রে হবে 7। তাহলে এটা ওই গ্রেটার দ্যান এই হিসাবে যদি আমরা সাজাই, সবচেয়ে বড় সোডিয়াম হাইড্রোক্সাইড, তারপরে হচ্ছে এই যে 4.76 মানে অ্যাসিটিক অ্যাসিড, আর তারপরে HCl, তার মানে এ নম্বর অপশনটা। নেক্সট দেখো, জলের তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাথোডে 10 লিটার গ্যাস উৎপন্ন হয়, একই তাপমাত্রা এবং চাপে অ্যানোডে উৎপন্ন গ্যাসের পরিমাণ। আমরা জানি ক্যাথোডে উৎপন্ন হয় হাইড্রোজেন আর অ্যানোডে অক্সিজেন। আমরা জানি এরকম জলের সংকেত হচ্ছে H2O, তার মানে হাইড্রোজেন হচ্ছে 2 আয়তন আর অক্সিজেন তাহলে 1 আয়তন, তাহলে হাইড্রোজেন 10 হলে অক্সিজেন হবে কত, 5। তারপরে দেখো 20 নম্বর, এইটা নিয়ে একটু কনফিউশন আছে, হ্যাঁ, এটার উত্তরটা আমি ঠিক বলতে পারছি না। আচ্ছা, ম্যাথমেটিক্সের আমি 2টো কোশ্চেন দিইনি, এটা আমি পরের ভিডিওতে ব্যাখ্যা সহ দিয়ে দেবো, তোমরা দেখতে থাকো। আর কার কটা ঠিক হলো লাইফ সায়েন্স তোমরা কিন্তু কমেন্ট করে জানিও, অথবা সবগুলো মিলিয়ে কতগুলো ঠিক হলো সেটাও কমেন্ট করে জানিও। প্রথমে লাইফ সায়েন্সটা করো এই ভিডিওর নিচে, তারপরে সবগুলোটাও কমেন্ট করে জানিও।